বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে ১৭ নভেম্বর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এরপর ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয়। ওই দিনই এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একাধিকবার সময় বাড়ানোর পর ২০২৫-এর ১২ মে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত ১ জুন শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে এই ৩ আসামির বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়। অভিযোগগুলো হলো ২০২৪-এর ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় ৬ আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পোড়ানোর অভিযোগ। এই ৫ অভিযোগে ৩ আসামির বিরুদ্ধে গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। গত ১২ অক্টোবর এই মামলার যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক শেষ হয় ২৩ অক্টোবর। এরপর ১৩ নভেম্বর রায়ের দিন ১৭ নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ অন্য আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছেন চিফ প্রসিকিউটর। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। আইসিডিবিজি কেস নাম্বার ২/২০২৫ সেই মামলাটির আজকে একটা নির্ধারিত তারিখ ছিল। সেই মামলাটি হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন ৩ জন আসামির বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে ২০২৪ সালের বাংলাদেশে সংগঠিত যে ম্যাসাকার এবং মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। দীর্ঘ পথ পরিক্রমা শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে। মামলায় শেখ হাসিনা খালাস পাবেন এমনটাই প্রত্যাশা তার আইনজীবীর। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে, এটা আমি বিশ্বাস করি। আমার প্রত্যাশা এটা। এবং আমি লার্নেড ট্রাইব্যুনালের সকল জাজেসবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা অতি কষ্ট করে এই মামলাটা সাক্ষী জবানবন্দি জেরা সমস্ত কিছু সমাপ্ত করেছেন এবং তৎপরবর্তীতে রায়ের জন্য দিন ধার্য করেছেন। এই জন্য তাদেরকে আমার ধন্যবাদ। আর কেন আমি প্রত্যাশা করি সেটা বিভিন্ন সময় আমি বলেছি। আমি মনে করি যে আমার সাক্ষীর যে সমস্ত জবানবন্দি হয়েছে তার প্রেক্ষাপটে যে সকল জেরা হয়েছে, জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সব কিছু মিলিয়ে দার্লিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে এরই মধ্যে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। এদিকে শেখ হাসিনার এই রায় ১৭ নভেম্বর সরাসরি সম্প্রচার করবে বিটিভি। একই সঙ্গে প্রচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও। পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে রায় ঘোষণা সম্প্রচার করবে সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ট্রাইব্যুনালের বেশ স্পেশাল প্রসিডিংসগুলো আমরা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছি। আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। রাজনীতিতে আবারও ঘুরে ফিরে সংলাপ ভালো হয়ে যাও।
গেল শাসনামলে ওবায়দুল কাদেরের এ বচন শিরোনাম হয়েছিল সংবাদ মাধ্যমে। এবার একই কথনে শিরোনাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে পার্থক্যটা কোথায়? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যাকে ভালো হতে বলেছিলেন তিনি বিআরটি এর কর্মকর্তা মাসুদ আলম। 2024 সালের 31শে মার্চ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে সেই মাসুদ পরে যোগ দেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হিসেবে। এখন তিনি কোথায় কিভাবে আছেন সে সম্পর্কে জানা না গেলেও তিনি যে এক প্রকার ভালো হয়েছিলেন উচ্চ পদে ওই যোগদানই তার প্রমাণ। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মুখোমুখি বিএনপি ও জামায়াত। দিন দিন বাড়ছে তাদের তিক্ততা। রাজনীতির মঞ্চে নেতাদের চলছে কথার লড়াই। জয় পেতে অতীতের নানা কর্মকাণ্ড টেনে এনে সমালোচনায় মুখর তারা। এ যেন কেউ না কেউ দেব নাহি ছাড়, হয় শিয়ালের লেজ না হয় কুমিরের দাঁত। শনিবার সন্ধ্যায় কুমিল্লার 14 গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়নকে দেশের মানুষ আর ভোট দেবে না বলে মন্তব্য করেন। বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ছিল বড় ও জনপ্রিয় দল। বিএনপি এখনো বড় দল, তবে জনপ্রিয় নয়। কর্মকাণ্ডের কারণে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আগামী নির্বাচন হবে সবার মত প্রকাশের নির্বাচন। জামায়াত ক্ষমতায় এলে এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ দেখবে, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না। এরকম নানা কথা আর ষড়যন্ত্র ছেড়ে জামায়াতকে ভালো হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ জামায়াতকে ভোট দেবে না, কারণ জামায়াতকে দেশের মানুষ বিশ্বাস করে না। এমনকি নির্বাচন না হলে তাদের অস্তিত্ব টিকবে না। এই নির্বাচন হতে হবে, এই নির্বাচনের কোনো বিকল্প নাই। কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাবে। জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতেন। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এবং কতগুলো অনেকগুলো বিষয়ে একমত হয়ে গেলাম, সই করলাম। এখন হঠাৎ করেই সেই দলটি আজকে বলতে শুরু করেছে না, আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? মির্জা ফখরুলের আহ্বানে জামায়াত কতটুকু সাড়া দেবে বা ধর্মভিত্তিক দলটির আহ্বানে ভোটাররা কি করবেন তা সময়ই বলে দেবে। তবে ভালো হওয়ার তাগাদা আসছে। সম্প্রতি ভালো মানুষ হতে এই তাগাদা এসেছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তরফে। শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা অনেকেই স্বশিক্ষিত হই কিন্তু সুশিক্ষিত হই না। আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট, পিএইচডি করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে যাই। কারো কারো নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না। নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ছাত্র, ভালো রেজাল্ট হলেই হবে না, আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নাম জেফ্রি অ্যাপস্টেইন। অপ্রাপ্তবয়স্কদের যৌন হয়রানি ও পাচারের অভিযোগে 2019 সালে অ্যাপস্টেইন কারাগারে আত্মহত্যা করলেও তার সেই পাপ যেন এখন ধ্বংস করছে একসময় সহযোগী ও বন্ধুদের সাম্রাজ্য। কদিন আগে অ্যাপস্টেইন ইস্যুতে রাজপ্রাসাদ ও উপাধি হারাতে হয়েছে প্রিন্স অ্যান্ড্রুকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন বেকায়দায়। এবার সেই ঝড়ের মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও। যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির মাধ্যমে ট্রাম্পকে ঘায়েল করতে সম্প্রতি একের পর এক অ্যাপস্টেইনের পুরনো নথিপত্র ও ইমেল প্রকাশ করছে ডেমোক্রেটরা। সেই ফাঁস হওয়া ইমেলেই এবার এসেছে ইমরান খানের নাম। 2018 সালে অজ্ঞাত এক ব্যক্তিকে করা অ্যাপস্টেইনের সেই ইমেইলে ইমরান খানকে নিয়ে আছে বেশ কিছু মন্তব্য। আর এইসব মন্তব্য একরকম শোরগোল ফেলে দিয়েছে পাকিস্তানের রাজনীতিতে।
ডনের প্রতিবেদন অনুসারে ফাঁস হওয়া ওই ইমেইলে অ্যাপস্টেইন লেখেন, পুতিন সরকার উৎখাতের জন্য হত্যাকাণ্ড বা অভ্যুত্থান অর্থায়নের কথা বলেননি। অথচ পাকিস্তানে ইমরান, এরদোয়ান, খামেনি, শি বা পুতিনের থেকেও শান্তির জন্য বড় হুমকি। জবাবে অজ্ঞাত ওই ব্যক্তির প্রশ্ন, পাকিস্তানের ওই পপুলিস্ট ইমরান খানকে ইঙ্গিত করে অ্যাপস্টেইনের উত্তর, খুব খারাপ খবর। সেই ব্যক্তি আবার প্রশ্ন করেন, ওই ক্রিকেটারটা সে কিভাবে ওই ইসলামপন্থীর চেয়েও খারাপ? জবাবে ইমরানকে ইঙ্গিত করে অ্যাপস্টেইনের উত্তর, ডোনাল্ডকেও আইনস্টাইনের মতো দেখায়, সত্য বলতে অক্ষম, অথচ কট্টর ইসলামপন্থী। তার কাছে অনেক পারমাণবিক অস্ত্র আছে যা এরদোয়ান বা খামেনির নেই। ইমরান খানকে ইঙ্গিত করে অ্যাপস্টেইন আরও বলেন, সে আমার 2 বন্ধুকে বিয়ে করেছিল। তাদের একজন ছিলেন জিমি গোল্ডস্মিথের মেয়ে, অত্যন্ত ধনী, ক্ষমতালোভী। তাকে জোর করে ধর্মান্তরিত করেছে সে। অ্যাপস্টেইন আরও বলেন, সে ক্রিকেট ক্যাপ্টেন, দাবা খেলোয়াড় নয়, কিন্তু জনতাকে উত্তেজিত করতে পারে। ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে ইমরান খান খ্যাতি কুড়ালেও তাকে নিয়ে বিতর্ক কম নয়। রাজনীতিতে প্রবেশের আগে নিয়মিত লন্ডনের নাইট ক্লাব ও সেলিব্রিটিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। অনেকের চোখে ইমরান খান ছিলেন সেই সময় প্লেবয়, পরে অবশ্য সেই জীবন থেকে দূরে সরে আসেন তিনি। অ্যাপস্টেইনের প্রেমিকা গিসলেন ম্যাক্সওয়েল কিশোরী মেয়েদের যৌন নিপীড়নে সহায়তার দায়ে সাজা খাটেন 20 বছর। সম্প্রতি ওই নারীর সঙ্গে ইমরান খানের 1990 সালের একটি পার্টির ছবি ভাইরাল হয়েছে, আর এর মধ্যে অ্যাপস্টেইনের নতুন প্রকাশিত ইমেইলে এসেছে ইমরানের নাম। ফলে অনেকেই বাঁকা চোখে দেখা শুরু করেছেন। এদিকে অ্যাপস্টেইন ইস্যুতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে থাকা অ্যাপস্টেইনের সব নথি প্রকাশে আগামী সপ্তাহেই ভোট করতে যাচ্ছে মার্কিন প্রতিনিধি পরিষদ। সব প্রকাশ্যে এলে বেরিয়ে আসতে পারে অনেক রাঘব বোয়ালের নাম। কে জানে, হয়তো ফেঁসে যেতে পারেন ট্রাম্প কিংবা ইমরান খানও। আলোচিত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে বড় ব্যাংকগুলোর সম্পর্ক এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ বেশ কয়েকজন শীর্ষ ডেমোক্রেট নেতার সম্ভাব্য যোগসূত্র নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, অ্যাটর্নি জেনারেল পম বন্ডি এবং FBI-কে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ অন্যদের সঙ্গে জেফ্রি এপস্টাইনের সম্পর্ক এবং সম্পৃক্ততা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের কংগ্রেস এপস্টাইনের হাজার হাজার ইমেল প্রকাশের কয়েকদিন পরই এ তদন্তের অনুরোধ করেন ট্রাম্প। প্রকাশিত ইমেলগুলোতে মার্কিন প্রেসিডেন্টের নামও উল্লেখ রয়েছে। ডেমোক্রেটদের অভিযোগ, এপস্টাইনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্ন এড়িয়ে যেতেই ডেমোক্রেটদের ফাঁসানোর চেষ্টা করছেন ট্রাম্প। মার্কিন হাউস ওয়েবসাইট কমিটি প্রকাশিত ইমেলগুলোতে অনেক হাই প্রোফাইল ব্যক্তিত্বের নাম রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের পর্যালোচনায় দেখা গেছে 1600টিরও বেশি ইমেল থ্রেডে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম। কমিটির শীর্ষস্থানীয় ডেমোক্রেট রবার্ট গার্সিয়া বলেন, ট্রাম্প জেফ্রি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুনভাবে ওঠা গুরুতর প্রশ্ন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন। ট্রাম্প বলেছেন, ক্লিন্টনের পাশাপাশি সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স, লিঙ্কডইনের প্রতিষ্ঠাতা ও ডেমোক্রেট ডোনার রিড হফম্যান এবং যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান জেপি মর্গান চেজের বিষয়ে তদন্ত করতে বিচার বিভাগকে অনুরোধ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, এপস্টাইন ডেমোক্রেট ছিলেন, তিনি ডেমোক্রেটদের সমস্যা, রিপাবলিকানদের নয়। ডেমোক্রেট সবাই ওনাকে চেনে, তাই ট্রাম্পের সঙ্গে সময় নষ্ট করো না, আমার একটা দেশ চালাতে হয়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এপস্টাইনের সঙ্গে সম্পর্কের কথা জোর গলায় অস্বীকার করেছেন তিনি। অন্যদিকে জেপি মর্গান চেজের এক মুখপাত্র বলেছেন, এপস্টাইনের সঙ্গে যে কোনো সম্পর্কের জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করছে। তিনি আরও জানিয়েছেন, সংস্থা তাকে তার জঘন্য কাজগুলো করতে সহায়তা করেনি। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও অনির্ধারিত। ট্রাম্প কি আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগকে তদন্তের অনুরোধ করেছেন নাকি জারি করেছেন কোনো নির্দেশনা? একইভাবে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা মন্তব্যের জবাব দিচ্ছেন কিনা তাও স্পষ্ট নয়। এপস্টাইনের সঙ্গে সম্পর্কের তদন্তের নেতৃত্ব দেওয়ার জন্য মার্কিন অ্যাটর্নি জেনারেল ক্লিন্টনকে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বন্ডি। ট্রাম্পের এই অনুরোধ আসে এমন এক সময়ে যখন 2019 সালে কারাগারে মারা যাওয়া এপস্টাইনের তদন্ত সংক্রান্ত নথি প্রকাশ করা উচিত কিনা তা নিয়ে প্রতিনিধি পরিষদে ভোট হতে যাচ্ছে।
অ্যাপস্টেইনের রহস্যময় জীবন, হাই প্রোফাইলদের সঙ্গে সম্ভাব্য ঘনিষ্ঠতা এবং ট্রাম্পের হস্তক্ষেপ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে এক রাজনৈতিক ও বিচারিক সাসপেন্স। আগামী সপ্তাহগুলোতে গোটা দেশ তাকিয়ে থাকবে এই তদন্তের দিকে, যেখানে উঠে আসতে পারে চাঞ্চল্যকর তথ্য, প্রকাশিত হতে পারে গোপন কিন্তু কঠিন সত্য। ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, করলে যুক্তরাষ্ট্রের সব রকম সমর্থন হারাবে তেল আবিব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন কঠোর হুঁশিয়ারিতে বেশ বেকায়দায় পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এতদিন পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ভূমি দখলে সহায়তা করলেও এখন উল্টো বাধা দিতে হচ্ছে। কিন্তু সমস্যা হলো, কিছুতেই থামানো যাচ্ছে না বসতি স্থাপনকারীদের, বরং বেড়েছে ফিলিস্তিনিদের উপর বসতি স্থাপনকারীদের হামলা। এর ফলে ইসরায়েলে বাড়ছে বিভাজন। বিবিসির তথ্য বলছে, গত 6 সপ্তাহে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা নিয়েছে ভয়াবহ আকার। রেহাই পাচ্ছে না মসজিদও। বসতি স্থাপনকারীদের কঠোর হুঁশিয়ারি ও কয়েকজনকে গ্রেপ্তার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না ইসরায়েলি সেনা কর্মকর্তারা। জাতিসংঘের মানবিক দপ্তরের তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে পশ্চিম তীরে তাদের আক্রমণ বেড়েছে। এর মধ্যে কেবল অক্টোবরেই 260টিরও বেশি হামলা হয়েছে। সব মিলিয়ে গত 2 বছরে 32শোরও বেশি ফিলিস্তিনি হামলার কারণে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। এই হামলা এখন কেবল ফিলিস্তিনিদের উপরেই সীমাবদ্ধ নয়। কয়েকদিন আগে বেইত লিদের কাছে একটি শিল্প এলাকায় মুখোশধারীদের হামলার শিকার হয়েছে ইসরায়েলের সেনারাও। আক্রমণ থেকে বাঁচতে পারেনি রয়টার্সের সাংবাদিক ও রেড ক্রিসেন্টের কর্মীও। এই অবস্থা চাপে ফেলছে নেতানিয়াহু সরকারকে। এতদিন মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে এসেছে, বসতি স্থাপনকারীদের আক্রমণের সময় ইসরায়েলি সেনারা হয় চুপচাপ দাঁড়িয়ে থাকে, নয় হামলার সঙ্গে যুক্ত হয়। তবে এখন সেই অবস্থান অনেকটাই পাল্টেছে। ইসরায়েলি সেনাপ্রধান সম্প্রতি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে। ঘোষণা দিয়েছেন সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। ইসরায়েলের আঞ্চলিক সামরিক প্রধান মেজর জেনারেল আভিভ লুদ বলেছেন, এ ধরনের অরাজক যুবকদের সহিংসতা অগ্রহণযোগ্য। ইসরায়েল সেনাদের এমন অবস্থানকে অবশ্য ভালোভাবে দেখছে না বসতি স্থাপনকারীরা। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেছেন অনেকে। ফিলিস্তিনিদের উপর সাম্প্রতিক হামলার বিষয়ে বসতি স্থাপনকারী আমিখাই লুরিয়া বলেন, এগুলো খুবই বিরল ঘটনা। লন্ডনের রাস্তায় আরো বেশি ছিনতাই হয়। ইহুদিদের খারাপ দেখানোর প্রচেষ্টা এসব। তিনি আরো দাবি করেন, অধিকাংশ ফিলিস্তিনি সুযোগ পেলে হামাস বা হিজবুল্লাহকে সমর্থন করবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে 1000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 20 থেকে 32 জনের প্রাণ গেছে বসতি স্থাপনকারীর হাতে। বিপরীতে 19 জন ইসরায়েলি বেসামরিক লোককে হত্যা করেছে ফিলিস্তিনিরা। অন্যদিকে ইসরায়েলি মানবাধিকার সংগঠন ইয়েস-দিন বলছে, গত 20 বছরে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে পুলিশের 93% মামলাই অভিযোগ ছাড়াই বন্ধ হয়ে গেছে। পশ্চিম তীর দখল করলে যুক্তরাষ্ট্রের সব রকম সমর্থন হারাবে ইসরায়েল। ট্রাম্পের এমন হুঁশিয়ারিতে বেশ বেকায়দায় নেতানিয়াহু সরকার। নতুন করে বসতি নির্মাণ ঠেকাতে সেনাবাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সামরিক বাহিনীও তাই এখন বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছে। অথচ যুদ্ধ শুরুর পর নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির 1 লাখেরও বেশি অস্ত্র বেসামরিক নিরাপত্তা গোষ্ঠীদের হাতে তুলে দিয়েছিলেন। পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে একীভূত করার দাবি জানিয়েছিলেন রাজনৈতিক নেতারা। এই প্রক্রিয়া সহজ করতে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস গত বছর বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রশাসনিক আটক নিষিদ্ধ করেন। কিন্তু এখন আবারও আটক চালু করার কথা বলছে সেনাবাহিনী। এই সিদ্ধান্ত ভালোভাবে দেখছে না বসতি স্থাপনকারীরা। সেনাবাহিনীর উপর বিশ্বাস হারাতে শুরু করেছেন তারা। বসতি স্থাপনকারীদের হামলার বিষয়টি ভালোভাবে দেখছে না ইসরায়েলি সাধারণ নাগরিকরা। গত শুক্রবার ইসরায়েলের কিছু শান্তিকামী মানুষ মসজিদে গিয়ে ফিলিস্তিনিদের সহমর্মিতা জানিয়েছেন। কিছু স্থানীয় কাউন্সিলও এই ধরনের সহিংসতার নিন্দা জানাচ্ছেন। তবে কিছুতেই ভয় কাটছে না ফিলিস্তিনিদের। এ নিয়ে তুরমুজ আইয়ারের বাসিন্দা সিভিল ইঞ্জিনিয়ার ওয়াদি আবু আওয়াদ বলেন, আমরা ইসরায়েলিদের সঙ্গে যুদ্ধ করছি না, আমরা কোনো সৈন্য হত্যা করি না, আমাদের কাছে কোনো বন্দীও নেই, কিন্তু তারা আমাদের কোণঠাসা করে দিচ্ছে। একটা বিড়ালকেও কোণঠাসা করলে সে একসময় বাঘ হয়ে যায়। 2025 সালে নৌকায় চড়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে 36,000 অভিবাসী।
যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক গোলমালের কারণে দেশটিতে প্রতি বছরই হাজার হাজার মানুষ আশ্রয় প্রার্থী বা অ্যাসাইলাম শিকার হিসেবে প্রবেশ করেন। প্রবেশের কয়েক বছর পর অনেকেই অনির্দিষ্টকালের জন্য সেখানে বসবাসের আবেদন করেন, এরপর একসময় নাগরিকত্ব পেয়ে যান। তবে যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিতে এই সুযোগ আর থাকছে না। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সম্প্রতি ঘোষণা করেছেন, আমরা সবসময় সে সকল মানুষের পাশে আছি যারা বিপদের সময় আশ্রয় প্রার্থনা করেন। তাদের জন্য আমাদের দেশ গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। তবে আমরা অবশ্যই নীতি ও নিয়ম মেনে চলব। যুক্তরাজ্যের বর্তমান নীতি অনুযায়ী একজন অ্যাসাইলাম শিকার বা আশ্রয় প্রার্থী 5 বছর দেশটিতে থাকার সুযোগ পান। এরপর তিনি অনির্দিষ্টকালের জন্য নিরাপত্তার আবেদন করতে পারেন। ধীরে ধীরে একসময় দেশটির নাগরিকত্ব পেয়ে যান তিনি। নতুন নিয়ম অনুযায়ী আশ্রয় প্রার্থী অভিবাসীরা আর স্থায়ীভাবে নিরাপত্তার জন্য আবেদন করতে পারবেন না, তবে আশ্রয়ের মেয়াদের আবেদন বাড়াতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ওই আশ্রয় প্রার্থীর সকল তথ্য যাচাই করা হবে, সত্যি তার আশ্রয়ের প্রয়োজন কিনা খতিয়ে দেখা হবে। কোনো নিরাপত্তাহীনতা না থাকলে এর মেয়াদ আর বাড়ানো হবে না। বিবিসির প্রতিবেদন বলছে, যুক্তরাজ্য এই অভিবাসন নীতি ডেনমার্ক থেকে নকল করতে যাচ্ছে। মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্রেট শাসিত ইউরোপের এই দেশটির অভিবাসন নীতি বেশ কঠোর। দেশটিতে অ্যাসাইলামরা সাধারণত 2 বছরের জন্য আশ্রয় পান। এই মেয়াদ শেষ হওয়ার পর যাচাই বাছাই করে মেয়াদ আবারও বাড়ানো হয়। তবে বিষয়টি সহজ নয়। নানান বাধার মুখে পড়েন এসব অভিবাসীরা। আর স্থায়ীভাবে আশ্রয়ের তো কোনো সুযোগই নেই। দেশটিতে ফ্যামিলি রিইউনিয়নও বেশ কঠিন। ডেনমার্কের অভিবাসন ও সংহতি বিষয়ক মন্ত্রী রাসমুস স্টকলুন্ড বলেন, আমরা বহু দিক থেকে আইন কঠোর করেছি। অপরাধ করলে সহজেই বহিষ্কার করা হয়। পারিবারিক পুনর্মিলন এখন অনেক কঠিন। আমরা এমন ব্যবস্থাও নিয়েছি যেন মানুষ স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত হয়। বিবিসি বলছে, ডেনমার্কের নীতি সম্পর্কে ভালোভাবে জানার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকেও ডেনমার্কে পাঠিয়েছিলেন শাবানা মাহমুদ। শাবানা মাহমুদ মনে করেন, ডেনমার্কের আদলে এই নীতি যুক্তরাজ্যে প্রয়োগ করা হলে ছোট ছোট নৌকায় চড়ে দেশটিতে অভিবাসীদের স্রোত বন্ধ হবে। শাবানার নেতৃত্বে ব্রিটিশ সরকারের এই উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাজ্য হয়তো আগামীতে ইউরোপীয় অভিবাসন নীতির মধ্যে নতুন এক কঠোর মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ঠেকাতে গরুর মাংস, টমেটো, কলাসহ নিত্য প্রয়োজনীয় 2 শতাধিক খাদ্যপণ্যে আরোপিত আমদানি শুল্ক তুলে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় 14 নভেম্বর মধ্যরাত থেকেই কার্যকর হয় নতুন এই শুল্ক ছাড়। এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে ট্রাম্পের শুল্ক নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে। কারণ দীর্ঘ সময় ধরে তিনি দাবি করে আসছিলেন, চলতি বছরের শুরু থেকে যে ব্যাপক আমদানি শুল্ক আরোপ হয়েছে তাতে বাড়ছে না মূল্যস্ফীতি। 14 নভেম্বর বিভিন্ন কাঠামোগত বাণিজ্য চুক্তিরও ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এটি চূড়ান্ত হলে আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা ও এল সালভাদর থেকে আমদানি হওয়া কিছু খাদ্যপণ্য এবং অন্যান্য সামগ্রীর উপর প্রত্যাহার হবে শুল্ক। বছর শেষ হওয়ার আগে এ ধরনের আরও কিছু চুক্তির কথা ভাবছেন মার্কিন কর্মকর্তারা। শুল্ক প্রত্যাহার করে যেসব পণ্যের তালিকা প্রকাশ করা হয়েছে সেসবের মধ্যে এমন সব পণ্য রয়েছে যেগুলো মার্কিন ভোক্তারা প্রতিদিন কেনেন। এসব পণ্যের বেশিরভাগের দাম গত 1 বছরে ব্যাপক হারে বেড়েছে। সেপ্টেম্বরে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যুক্তরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত 1 বছরে বেড়েছে উল্লেখযোগ্য হারে। গরুর কিমা মাংসের দাম প্রায় 13% আর স্টেকের দাম প্রায় 17% বেড়েছে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া কলার দাম 7% এবং টমেটোর দাম বেড়েছে 1%। এই ঊর্ধ্বমুখী প্রবণতা সরাসরি প্রভাব ফেলেছে সাধারণ ভোক্তাদের খাদ্য ব্যয়ে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর সর্বনিম্ন 10% শুল্ক আরোপ করে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অঙ্গরাজ্য ভেদেও নির্ধারণ করেছেন অতিরিক্ত শুল্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিতে মনোযোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জোর দিয়ে তিনি বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনেই তার শুল্ক নীতি নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিমালাই দায়ী। এদিকে ভোগ্যপণ্যে মূল্যবৃদ্ধির কারণে মার্কিন নাগরিকদের মধ্যে বাড়ছে হতাশা। অর্থনীতিবিদদের মতে মূল্যবৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে আমদানি শুল্ক। আগামী বছর ভোগ্যপণ্যের দাম আরও বাড়তে পারে, কারণ প্রতিষ্ঠানগুলো পুরো শুল্কের বোঝা চাপাতে শুরু করবে ভোক্তাদের উপর। আগামী 26শে নভেম্বর ব্রিটিশ সরকারের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী রাসেল রিভস। এবারে বাজেটকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজেট বলা হচ্ছে, কারণ বাজেট ঘোষণার আগের কয়েক সপ্তাহে সরকার ও ক্ষমতাসীন লেবার পার্টির মধ্যে আয়কর বাড়ানো ঘিরে তুমুল চাপ ও তর্ক চলছিল।
সরকারে দুটি স্পষ্ট পক্ষ গড়ে ওঠে। এক পক্ষের মতে ভয়াবহ ঘাটতি সামলাতে আয়কর বাড়ানো ছাড়া উপায় নেই। অন্য পক্ষ বলছে আয়কর বাড়ানো হলে লেবার পার্টি নির্বাচনী ইশতেহার ভঙ্গ হবে এবং রাজনৈতিকভাবে এটি হতে পারে আত্মঘাতী সিদ্ধান্ত। প্রথম দিকে অর্থমন্ত্রী রাচেল রিভস বাজেট ঘাটতি কমাতে আয়কর বাড়ানোর দিকেই ঝুঁকেছিলেন। বাজেট প্রস্তুতিও এগোচ্ছিল সে পথেই। কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে যায়। কঠোর সমালোচনা, অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক ঝুঁকি বিবেচনায় রিভস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যৌথভাবে সিদ্ধান্ত নেন আয়কর বাড়ানো হবে না। গত 31 অক্টোবর অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি OBR এর নতুন অর্থনৈতিক পূর্বাভাসে দেখা যায় সরকারের বাজেট ঘাটতি হতে পারে 20 বিলিয়ন পাউন্ড, যা আগে ধারণা করা হয়েছিল 30 বিলিয়ন, অর্থাৎ 10 বিলিয়ন পাউন্ড কম। এই কম ঘাটতির ফলেই সরকার আয়কর বাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসে। তবে সরকারের অনেকেই মনে করছেন ঘাটতি কমেছে ঠিকই, তবে 30 ও 20 বিলিয়নের পার্থক্য খুব বেশি নয়। তাদের মতে অর্থনৈতিক হিসাবের চেয়ে রাজনৈতিক অস্থিরতাই সরকারকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে। আয়কর বাড়ানোর গুঞ্জনের পর থেকেই লেবার পার্টির ভেতরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কয়েকজন এমপি পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রধান সহকারীকে বরখাস্ত করার দাবি তোলেন। তারা আশঙ্কা করেন আয়কর বাড়ালে ভোটারদের আস্থা নষ্ট হতে পারে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংও সতর্ক করে বলেন, নির্বাচনী ইশতেহার এবং প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়কর নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তাতে বোঝা যায় অর্থনীতি কতটা চাপে রয়েছে এবং চ্যান্সেলর কতটা কঠোর নিয়ম মেনে চলার চেষ্টা করছেন। অবশেষে রিভস ও স্টারমার সিদ্ধান্ত নেন এই মুহূর্তে আয়কর বাড়ানো ঠিক হবে না। সরকার এখনো বাজেট চূড়ান্ত করেনি, কিন্তু কোন কর বাড়বে বা কোন কর বাড়বে না, বিশেষ করে আয়কর বাড়ানো হবে না, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগেই ফাঁস করে দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। সরকারের ভেতরের গোপন আলোচনা আর মতভেদ সাংবাদিকদের কাছে পৌঁছে যায়। এতে বাজারে শুরু হয় প্রতিক্রিয়া, বেড়ে যায় বন্ডের সুদ, দুর্বল হয় পাউন্ড, যা সাধারণত বাজেট ঘোষণার পর হওয়ার কথা ছিল। এবারে বাজেটে আয়কর না বাড়লেও প্রায় 20 বিলিয়ন পাউন্ডের ঘাটতি পূরণ করতে হবে সরকারকে। এজন্য নতুন কর আরোপের মতো বিকল্প পথে আয়ের পরিকল্পনা করছে সরকার। সম্পত্তি কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার আলোচনা চলছে, যেখানে স্ট্যাম্প ডিউটি তুলে দিয়ে নতুন সম্পত্তি কর চালু হতে পারে। বাসস্থান বিক্রিতেও ক্যাপিটাল গেইনস ট্যাক্স আরোপের সম্ভাবনা রয়েছে। ইলেকট্রিক গাড়ির ওপর নতুন কর চালু হতে পারে এবং বিদেশি অনলাইন রিটেলারদের ট্যাক্স সুবিধা বাতিলের মতো পদক্ষেপও বিবেচনায় আছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।